আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, আজকে আমি তোমাদের রসায়নের চতুর্থ অধ্যায় অর্থাৎ পর্যায় সারণী থেকে তোমাদের একটা প্রশ্ন অবশ্যই আসবে, এবং একটা প্রশ্ন আসলে এইখান থেকে তোমার আমি যে কয়টা টপিক লিখছি এই টপিক থেকে একটা সৃজনশীল আসবেই আসবে। তোমার এই টপিকের উপরে আমি যে কয়টা টপিক লিখছি এখান থেকে যে কোনো একটা টপিকের উপরে তোমাদের সৃজনশীল একটা প্রশ্ন থাকবেই থাকবে। কি কি লিখেছি কি দেখো, ধাতব ধর্ম, অধাতব ধর্ম এবং কি পারমাণবিক আকার বা ব্যাসার্ধ, তারপর আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি আর তড়িৎ ঋণাত্মকতা। তোমাদের এইখান থেকে একটা সিকিউ থাকবেই থাকবে। দেখো, ধাতব ধর্ম। ধাতব ধর্ম কি? ধাতব ধর্ম হয়েছে কি? ধাতব হয়েছে কি? ধাতু কি করে? ইলেকট্রন কি করে? ত্যাগ করে। ধাতু কি করে? ইলেকট্রন ত্যাগ করে। অর্থাৎ আমরা সহজে মনে রাখতে পারি, যারা ইলেকট্রন দান করে কারা? ধনীরা দান করে না। তাই যারা ইলেকট্রন দান করে তারা ধনী, মানে ধনাত্মক। যারা ইলেকট্রন দান করে ধনাত্মক আয়নে পরিণত হয় তাকে কি বলে? ধাতু বলে, সোজা কথায়। ঠিক আছে? যে যারা ইলেকট্রন দান করে কারা? ধনীরা দান করে। তার মানে যারা ইলেকট্রন দান করে ধনাত্মক আয়নে পরিণত হয় তাকে কি বলে? ধাতু বলে। আর যারা ইলেকট্রন গ্রহণ করে তারা কি? ঋণী, অর্থাৎ ঋণাত্মক আয়নে পরিণত হয় তারা কি? অধাতু। যেরকম আমি যদি তোমাদের দেখাই, সেটা হইলে যেরকমের, মনে করো এখান থেকে সোডিয়াম কি করছে? একটা ইলেকট্রন এই দান করছে, একটা ইলেকট্রন দান করে কি আয়নে পরিণত হইবে? এই সোডিয়াম যেহেতু ইলেকট্রন দান করছে, দান করা মানে কি? ধনী, তার মানে এই ধনাত্মক আয়নে পরিণত হয়। এইটার কি বলে? ধাতু বলে। এই রকমের লেখলে হইবে। আবার অনেক জায়গায় তোমাদের বইতে লেখা এই রকমেরও থাকতে পারে, যে সোডিয়াম এখানে প্লাস দিয়ে, এই দিয়ে মাইনাস আছে, এ পাশে থাকবে কিতে প্লাসে থাকবে, এটা তোমরা অবশ্যই জানো। তার মানে এই সোডিয়াম কি করছে? একটা ইলেকট্রন দান করছে, দান করে যে ধনাত্মক আয়নে পরিণত হয়েছে, তাই এর জন্য এর কি বলে? ধাতু বলে, কে ধাতব ধর্ম বলে। ঠিক আছে? অর্থাৎ যে সকল মৌল ইলেকট্রন দান করে ধনাত্মক আয়নে পরিণত হয় যে ধর্মের কারণে, সেই ধর্মকে কি বলে? ধাতু বলে। আশা করি তোমরা বুঝতে পারছো। এবং কি অধাতু কি করে? ইলেকট্রন গ্রহণ করে। যারা ইলেকট্রন গ্রহণ করে, এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত, তাকে কি বলে? অধাতু বলে। অর্থাৎ এই অধাতুর যে ইলেকট্রন গ্রহণের ধর্মকে কি বলে? অধাতব ধর্ম বলে। কি বললাম? যারা ইলেকট্রন দান করে তারা কি বলে? তারা হইলে ধাতু। আর যে ধর্মের মাধ্যমে এই ইলেকট্রন দান করে ধনাত্মক আয়নে পরিণত হয় তাকে কি বলে? ধাতব ধর্ম বলে। আর যারা, যেরকম এখানে ক্লোরিন কি করছে? একটা ইলেকট্রন গ্রহণ করছে, এই গ্রহণ করে কি হইবে? ঋণাত্মক আয়নে পরিণত হইবে, একে কি বলে? অধাতু। আর এই যে ধর্মের মাধ্যমে ইলেকট্রন গ্রহণ করছে সেই ধর্মকে কি বলে? অধাতব ধর্ম। ঠিক আছে? এখন হচ্ছে কি, তোমাদের পর্যায় সারণীর ভিতরে দেখো, অর্থাৎ ধাতব ধর্ম তার বেশি, যে যত সহজে একটা ইলেকট্রন কি করবে? দান করে দিতে পারবে, তার ধাতব ধর্ম তত বেশি থাকবে। অর্থাৎ যে যত সহজে ইলেকট্রন দান করতে পারবে সে তত সক্রিয় ধাতু, তার মানে তার ধাতব ধর্ম তত বেশি। দেখো, এই ক্ষেত্রে আমি লিখেছি, দেখো পর্যায় সারণীর যে বাম পাশে যে মৌল লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 3। এই 3টে ইলেকট্রন, মাঝখানে থেকে ইলেকট্রন এই দুইটা, প্রথম কক্ষপথে 2টে থাকে, পরের কক্ষপথে নিলাম আমি একটা। এটা তো সাজাইতে তোমরা অবশ্যই পারো। প্রথম কক্ষপথে 2টে, পরের কক্ষপথে 8টা এরকমের যায়, পরের কক্ষপথে 8টা যায়। ঠিক আছে? শক্তি স্তরে। ঠিক আছে? তাই প্রথম শক্তি স্তরে 2টে এবং পরের শক্তি স্তরে নিছি একটা। এবং কি এখানে বেরিলিয়ামের প্রথম শক্তি স্তরে এই 2টা এবং পরের শক্তি স্তরে 2টে, মোট 4টা। ঠিক আছে? তারপরে বোরনের আছে কি? দেখো যে এখানে প্রথম কক্ষপথে 2টা এবং পরের কক্ষপথে 3টা, মোট কয়টা? 5টা। তারপরে দেখো, আমি এবং প্রথম একটা পার্ট নিয়েছি, দেখো যে বাম থেকে ডানের দিকের মৌল, আর একটা নিয়েছি উপর থেকে নিচের দিকের মৌল। উপরে যেরকম লিথিয়াম, পরে কি সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 11। প্রথম কক্ষপথে আমি রাখছি 2টে, পরের কক্ষপথে কয়টা? এই 2টা, এই 2টে এবং এই 2টে, এই 2টে, মোট 8টা। পরের কক্ষপথে পরের শক্তি স্তরে কয়টা? 8টা। এবং শেষের শক্তি স্তরে কয়টা? এখানে রাখছি আমি একটা, মোট 11টা। পরে 2টে আর 8টা, 10টা, 10টা আর একটা কয়টা? 11টা। এবং দেখো এখানে কয়টা? 19টা। পটাশিয়াম প্রথম শক্তি স্তরে 2টা, পরের শক্তি স্তরে কয়টা? দ্বিতীয় শক্তি স্তরে 8টা এবং তৃতীয় শক্তি স্তরে রেখেছি আবার 8টা। মোট হয়েছে কয়টা? 2টে আর 10টা, 2টে আর 8টা, 10টা, 10টা আর 8টা, কয়টা? 18টা। 18 এবং এই জায়গায় কয়টা? মোট 19টা। বুঝতে পারছো?
তো এখন দেখো এইখানে সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? একটা। এবং এইখানে সর্বশেষ শক্তি স্তর কয়টা আছে? দুইটা। আর এইখানে সর্বশেষ শক্তি স্তর আছে কয়টা? তিনটা। তার মানে দেখো তুমি এখান থেকে বোঝো যে এই সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন যত সহজে আমি এখান থেকে ত্যাগ করতে পারবে, ঠিক আছে, এই লিথিয়াম যত সহজে একটা ইলেকট্রন ত্যাগ করতে পারবে, এখান থেকে দুইটা ইলেকট্রন বেরিলিয়াম কি অত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারবে? এখান থেকে তার কয়টা ইলেকট্রন ত্যাগ করতে হইবে? দুইটা। আর এখান থেকে বোরনের কয়টা? তিনটা। তার মানে আমি তোমাদের বলছি যে যত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারবে সে তত সক্রিয় ধাতু। তার মানে লিথিয়াম একটা ইলেকট্রন যত সহজে ত্যাগ করতে পারবে, এখানে বেরিলিয়াম দুইটা ইলেকট্রন অত সহজে ত্যাগ করতে পারবে না। তার মানে লিথিয়ামের পারমাণবিক ধাতব ধর্ম কি হইবে? বেশি হইবে এবং বেরিলিয়ামের কি হইবে? কম হইবে। এর কারণ দুইটা ইলেকট্রন ত্যাগ করা লাগবে। আর লিথিয়ামের কয়টা? একটা। এবং বোরনের দেখো, বোরনের কয়টা ইলেকট্রন ত্যাগ করতে হইবে? সর্বশেষ শক্তি স্তর কয়টা? একটা, দুইটা, তিনটে ইলেকট্রন ত্যাগ করতে হবে। তার মানে এই তিনটে ইলেকট্রন ত্যাগ করা আরো কঠিন হয়ে যাইবে। তার মানে বোরনের ধাতব ধর্ম আরো কি হইবে? কম হইবে। তার মানে এখান থেকে আমরা বলতে পারি কি যে বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম কি হয়? হ্রাস পায় বা কমে। বুঝতে পারছো? তো এখন দেখো কেন হ্রাস পায়? এর কারণ হয়েছে কি সর্বশেষ শক্তি স্তরে এখানে আছে একটা ইলেকট্রন, পরের দ্বিতীয় নম্বরে পরেরটায় কি আছে? দুইটা ইলেকট্রন। পরে আছে কয়টা? তিনটে ইলেকট্রন। কিন্তু এইখানে তোমার কি হয়েছে? ইলেকট্রন সংখ্যা বাড়ছে কিন্তু কক্ষপথের সংখ্যা কি বাড়ে নাই। এখানে দুইটা কক্ষপথই রয়েছে, ঠিক আছে, শক্তি স্তরের সংখ্যা কি বাড়ে নাই, মানে দুইটাই রয়েছে। এবং দেখো উপরের থেকে নিচের দিকে গেলে এখানে উপরে আছে একটা ইলেকট্রন, এখানেও একটা ইলেকট্রন এবং এখানেও কি একটা ইলেকট্রনই আছে। অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরে কি একটা করে ইলেকট্রন আছে। কিন্তু উপর থেকে এখানে ছিল কয়টা শক্তি স্তর? একটা, দুইটা। আর এইখানে কয়টা? একটা, দুইটা, তিনটা। আর এইখানে দেখো একটা, দুইটা, তিনটা, চারটা। তার মানে এখানে উপর থেকে নিচে নামার কারণে কি হয়েছে? কক্ষপথ অর্থাৎ শক্তি স্তরের সংখ্যা কি বাড়ছে। শক্তি স্তরের সংখ্যা বাড়ার কারণে এই যে নিউক্লিয়াস থেকে সর্বশেষ শক্তি স্তরের যে ইলেকট্রনটা কি আছে? অনেক দূরে আছে। এইটার থেকে এইটা একটু কাছে আছে, আবার এইটা যে উপরেরটা আরও কাছে আছে। তার মানে যত দূরে থাকবে অত আকর্ষণ কি থাকবে? কম থাকবে। যেরকমের লোহায় চুম্বকে যদি থাকে, যেরকমের তোমার লোহার যত কাছাকাছি চুম্বক থাকবে তত আকর্ষণ কি থাকে? বেশি থাকে না? তার মানে এই নিউক্লিয়াস থেকে ইলেকট্রনটা এটা অনেক দূরে আছে। তার মানে এখানে আকর্ষণ কি কম আছে। কম থাকার কারণে কি হইবে? আমার এইখান থেকে একটা ইলেকট্রন খুব সহজেই ছেড়ে দিতে পারবে, কারণ আকর্ষণ কম, অনেক দূরে আছে। এই কারণে কি খুব সহজে এইটা ছাড়িয়ে দিতে পারবে। বুঝতে পারছো? তাইলে আর এইখান থেকে দেখো যে এইখান থেকে আরেকটু কাছে আছে, তার মানে এইখান থেকে ছাড়তে একটু আরো কঠিন হইবে, ঠিক আছে। এইখান থেকে আরো কাছে, তার মানে এইখানে ছাড়তে আরো কঠিন হয়ে যাইবে। তার মানে এই উপর থেকে নিচের দিকে ধাতব ধর্ম কি হইবে? কেননা এইখান থেকে ইলেকট্রন ছাড়তে সহজ হইবে নিচের গেলে। এই কারণে উপর থেকে নিচে গেলে ধাতব ধর্ম কি হয়? বাড়ে। ধাতব ধর্ম কি হইবে? বাড়বে। কারণ উপর থেকে নিচের দিকে গেলে ইলেকট্রনের সংখ্যাও বাড়ে এবং কি শক্তি স্তরের সংখ্যাও বাড়ে। এবং শক্তি স্তরের সংখ্যা বাড়ার কারণে কি হয় যে নিউক্লিয়াস থেকে এর আকর্ষণ কি হয়? কমে যায়। যেহেতু দূরে থাকার কারণে ইলেকট্রনের আকর্ষণ কি হয়? কমে যায়। এই কমে যাওয়ার কারণে খুব সহজেই ইলেকট্রন কি করতে পারে? ত্যাগ করতে পারে। এই কারণে উপর থেকে নিচে গেলে ধাতব ধর্মের মান কি হয়? বাড়ে। যদি তুমি ধাতব ধর্ম বোঝো তাহলে তুমি অধাতব ধর্ম খুব সহজেই, ধাতব ধর্মের উল্টো হয়েছে অধাতব ধর্ম। আমরা জানি বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম কি হয়? কমে, কিন্তু অধাতব ধর্ম কি হইবে? বাড়বে। যেরকম উপর থেকে নিচের দিকে কি হইবে? ধাতব ধর্ম বাড়ে, কিন্তু অধাতব ধর্ম কি হইবে? কমে। তারপরেরটা দেখো, তারপরেরটা এইটা একেবারে ইজি। এইটা যদি বোঝো তাহলে দেখো এইটার সাথে এই আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা সবই কিন্তু কানেক্টেড। দেখো পারমাণবিক আকার বা ব্যাসার্ধ, তোমরা ব্যাসার্ধ চিনছো। ব্যাসার্ধ কারে কয়? তোমরা বৃত্ত পড়ছো না জেনারেল ম্যাথে? বৃত্ত হয়েছে কি বৃত্তের এই কেন্দ্র থেকে যতটুকু পরিধি পর্যন্ত দূরত্ব থাকে এইটার কি বলে? ব্যাসার্ধ বলে না? ব্যাসার্ধ আর দ্বারা প্রকাশ করে, ঠিক আছে। তোমরা পড়ছো যে ব্যাসার্ধ কি দ্বারা প্রকাশ করে? আর। তার মানে কেন্দ্র থেকে যে পরিধি পর্যন্ত যে দূরত্ব সেইটা হচ্ছে কি ব্যাসার্ধ।
তাই দেখো এইখান থেকে যে কেন্দ্র থেকে এই যে পরিধি পর্যন্ত যে দূরত্ব এইটার যত এটার থেকে এইটারটা একটু কাছে একটু ছোট এবং এইটার থেকে আরও কী হইবে ছোট আরও ছোট এদিকে যত যাইবে অত কী হইবে ছোট হইতে থাকবে আকার কী হইতে থাকবে বা ব্যাসার্ধ কী হইতে থাকবে ছোট হইতে থাকবে তার মানে বাম থেকে ডানে গেলে পারমাণবিক আকার বা ব্যাসার্ধ কী হয় কমে বা ছোট হয় এর কারণ কেন ছোট হয় এর কারণ ওই একই কথা যে এইখানে তোমার 3টে ইলেকট্রন এবং 2টে কক্ষপথ আর এইখানে তোমার 4টে ইলেকট্রন কক্ষপথ কিন্তু 2টেই আর এইখানে 5টা ইলেকট্রন কিন্তু কক্ষপথ কি 2টেই এই কারণে যেহেতু এখানে ইলেকট্রনের সংখ্যা বেশি থাকে ইলেকট্রন বেশি থাকার কারণে কি হয় আকর্ষণ বেশি থাকে এই যে কেন্দ্রে নিউক্লিয়াসে কি হয় নিউক্লিয়াসে এই যে 4টা ইলেকট্রন 4টা প্রোটন থাকে অর্থাৎ একটা নিউক্লিয়াসের কেন্দ্রে নিউক্লিয়াসের মধ্যে তোমার কি থাকে যে কয়টা ইলেকট্রন ওই কয়টাই প্রোটন সমান সংখ্যক প্রোটন সংখ্যা থাকে এইখানে 4টে ইলেকট্রন 4টে প্রোটন সংখ্যার আকর্ষণ বেশি হইবে আর এইখানে দেখো এখানে এখানে তো 5টা ইলেকট্রন 5টা প্রোটন এখানে 5টা ইলেকট্রন 5টা প্রোটনের মান আকর্ষণ কি হয় বেশি হওয়ার কারণে কি হয় কক্ষপথ কি হয়ে যায় আস্তে আস্তে ছোট হয়ে যায় আকর্ষণ বেশি থাকার কারণে এবং এইখানে দেখো কয়টা ইলেকট্রন 4টে ইলেকট্রন 4টে প্রোটন এইখানে কি হয় আরও আকর্ষণ বেশি হওয়ার কারণে এবং কক্ষপথগুলো কি হয়েছে ছোট হয়ে যায় এবং এইখানে 3টে ইলেকট্রন 3টে প্রোটন এখানে কি হবে এখানে একটু বড় থাকবে ঠিক আছে বুঝতে পারছো যে কি এখানে তোমার 3টে ইলেকট্রন 3টে প্রোটনে যতটা আকর্ষণ এখানে 4টে ইলেকট্রন 4টা প্রোটনের আকর্ষণ আরও বেশি আর এখানে 5টা ইলেকট্রন 5টা প্রোটনের আকর্ষণ আরও বেশি এই কারণে কি হয় আস্তে আস্তে বাম থেকে ডানে গেলে কক্ষপথের মান কি হয় ছোট হয় এরপর দেখো উপর থেকে নিচে গেলে দেখো এইখানে তোমার কক্ষপথের মান কি হয়েছে বাড়িয়ে গেছে কক্ষপথের মান বাড়িয়ে গেলে মানে কি এখানে ব্যাসার্ধও কি হয়েছে বাড়িয়ে গেছে এবং এইখান থেকে আরও বাড়িয়ে গেছে তার মানে উপর থেকে নিচে গেলে পারমাণবিক আকার বা ব্যাসার্ধ কি হয় বাড়ে বুঝতে পারছো এর কারণ কি এর ইলেকট্রন সংখ্যাও বাড়ে এবং কি হয় কক্ষপথের সংখ্যাও কি হয় বাড়ে আর এই থেকে বাম থেকে ডানে গেলে কি হয় ইলেকট্রন বাড়ে কিন্তু কক্ষপথ বাড়ে না যেহেতু এখানে ইলেকট্রন বেশি বাড়ে এবং আকর্ষণ বেশি থাকার কারণে কি হয় কক্ষপথ ছোট হয় আশা করি তোমরা বুঝতে পারছো মানে পারমাণবিক আকার যদি এবং ব্যাসার্ধ যদি বুঝতে পারো তাহলে তোমার আয়নীকরণ শক্তি বোঝা একেবারে ইজি একেবারে আয়নীকরণ শক্তি কও ইলেকট্রন আসক্তি কও তড়িৎ ঋণাত্মকতার মান কও যদি এই আয়নীকরণ শক্তি বা আকার যদি কমে আয়নীকরণ শক্তির মানও বাড়ে ইলেকট্রন আসক্তির মানও বাড়ে এবং তড়িৎ ঋণাত্মকতার মানও কি হবে বাড়বে এখন দেখো বাম থেকে ডানে গেলে পারমাণবিক আকার বা ব্যাসার্ধ কি হয় কমে এই কারণে কি হইবে আয়নীকরণ শক্তির মান কি হইবে বাড়বে ইলেকট্রন আসক্তির মান কি হইবে বাড়বে এবং তড়িৎ ঋণাত্মকতার মানও কি হইবে বাড়বে কথা কি বুঝতে পারছো যে পারমাণবিক আকার বা ব্যাসার্ধ যদি কমে ইলেকট্রন আসক্তির মানও বাড়ে আয়নীকরণ শক্তির মানও বাড়ে এবং কি তড়িৎ ঋণাত্মকতার মানও কি হয় বাড়ে এবং উপর থেকে নিচে গেলে পারমাণবিক আকার বা ব্যাসার্ধ কি হয় বাড়ে পারমাণবিক ব্যাসার্ধ বা আকার বাড়লে আয়নীকরণ শক্তির মান কি হয় কমে এবং ইলেকট্রন আসক্তির মানও কি হইবে কমে এবং তড়িৎ ঋণাত্মকতার মানও কি হইবে কমবে বুঝতে পারছো তাহলে এখন কথা হয়েছে কি আয়নীকরণ শক্তিটা কি সেইটা তোমার বুঝতে হবে আয়নীকরণ শক্তি হয়েছে কি যে তোমাদের বইতে সংজ্ঞা আছে যে গ্যাসীয় অবস্থায় কেন এর কারণ যখন গ্যাস থাকে গ্যাসীয় যে কোনো মৌলের তুমি যদি একটু টোক্কা দাও আস্তে দেখবা একটা আর একটা দূরে সরিয়ে যায় যত সহজে দূরে সরিয়ে যাবে কিন্তু একটা কঠিন বস্তু যেরকম লোহা তুমি যদি টোক্কা দিই তুমি দূরে সরাইতে পারবে না এই কারণে গ্যাসীয় অবস্থায় কোনো মৌল থেকে 1 মোল ইলেকট্রন এই সর্বশেষ শক্তি স্তরে 1 মোল ইলেকট্রন সরাতে বা নির্গত করতে যে পরিমাণ শক্তি প্রবেশ করাইতে হইবে তাকে কি বলে ওই মৌলের আয়নীকরণ শক্তি আবার শোনো যে গ্যাসীয় অবস্থায় কোনো মৌল থেকে 1 মোল ইলেকট্রন অপসারণ করতে বা নির্গত করতে অপসারণ করতে যে পরিমাণ শক্তি প্রবেশ করাতে হয় তাকে কি বলে ওই মৌলের আয়নীকরণ শক্তি বা যে পরিমাণ শক্তি প্রয়োগ করতে হয় তাকে কি বলে ওই মৌলের আয়নীকরণ শক্তি তার মানে দেখো এইখানে একটা ইলেকট্রন আছে সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন যতটুকু শক্তি প্রয়োগ করতে হইবে আমার এইখানে সর্বশেষ শক্তি স্তরে কয়টা 2টে ইলেকট্রন আছে তার মানে 2টে ইলেকট্রন অপসারণ করতে আরও বেশি শক্তি প্রবেশ করাইতে হইবে বেশি শক্তি প্রয়োগ করতে হইবে এবং এইখানে 3টে ইলেকট্রন আছে 3টে ইলেকট্রন অপসারণ করতে আরও কি বেশি শক্তি প্রবেশ করতে হইবে
বুঝতে পারছো? তার মানে আয়নীকরণ শক্তির মান কি হয়, এই কারণে বাড়ে। আশা করি তোমরা বুঝতে পারছো কেন বাড়ে, এটা তো বুঝাইলে আমি। এবং উপর থেকে নিচে গেলে দেখো এইখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, কিন্তু এখান থেকে আকর্ষণ কি হয়, কম। আকর্ষণ কম থাকার কারণে এইখানে কি শক্তি আরও কি হয়, কম প্রয়োগ করতে হয়। এবং এইখানে কি আরও দূরে থাকার কারণে নিউক্লিয়াস থেকে, এই কারণে কি হইবে, শক্তি আরও কম প্রয়োগ করতে হইবে। তার মানে উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তির মান কি হয়, কমে, এবং বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তির মান বাড়ে। সেম ইলেকট্রন আসক্তি তোমার ওইয়া, যে তোমার পারমাণবিক আকার বা ব্যাসার্ধ যদি কমে তাহলে ইলেকট্রন আসক্তির মান কি হয়, বাড়ে। ইলেকট্রন আসক্তি কি এই আয়নীকরণ শক্তির উল্টা সংখ্যা, ঠিক আছে? যে তোমার এইখানে আয়নীকরণ শক্তি এসে যাইয়ে শক্তি প্রবেশ করিয়ে ইলেকট্রন কি করা অপসারণ করতে হয়, এবং ইলেকট্রন আসক্তি হয়েছে তোমার এইখান থেকে শক্তি নির্গত করার জন্য, শক্তি নির্গত করে ইলেকট্রন প্রবেশ করাইতে হইবে। বুঝতে পারছো? এখান থেকে তোমার যদি সংজ্ঞা হিসেবে তুমি বলতে চাও তাহলে তুমি বলতে পারো যে গ্যাসীয় অবস্থায় কোনো মৌল থেকে এক মোল গ্যাস, কি কইছে, গ্যাসীয় অবস্থায় কোনো মৌল থেকে এক মোল গ্যাসীয় পরমাণুতে এক মোল ইলেকট্রন প্রবেশ করাতে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে কি বলে, ওই মৌলের ইলেকট্রন আসক্তি বলে। আবার শোনো সংজ্ঞা, যে গ্যাসীয় অবস্থায় কোনো মৌল থেকে, গ্যাসীয় মৌলের পরমাণু থেকে এক মোল ইলেকট্রন প্রবেশ করাতে যে পরিমাণ শক্তি কি হইবে, নির্গত হইবে। আয়নীকরণ শক্তি প্রয়োগ করতে হয়, ইলেকট্রন অপসারণ করতে হয়। ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন প্রবেশ করাইতে হয়, শক্তি কি হয়, নির্গত হয়। ঠিক আছে? যে এক মোল ইলেকট্রন প্রবেশ করাতে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে কি বলে, ওই মৌলের ইলেকট্রন আসক্তি বলে। আশা করি তোমরা বুঝতে পারছো। এবং তড়িৎ ঋণাত্মকতা কি, তড়িৎ ঋণাত্মকতার ব্যাপারে সর্বপ্রথম তোমার সমযোজী বন্ধন জানা লাগবে। কি জানা লাগবে? সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন কি, যখন ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠন করে তাকে কি বলে, সমযোজী বন্ধন। অথবা তুমি অন্য বাইলে শর্টকাট সংজ্ঞা মনে রাখতে পারো, সেটা হচ্ছে দুইটা অধাতু যখন যুক্ত হইবে যে তাকে কি বলে, সমযোজী বন্ধন বলে। অর্থাৎ দুইটা অধাতু যে বন্ধনের মাধ্যমে যুক্ত হইবে তাকে কি বলে, সমযোজী বন্ধন। বুঝতে পারছো? যেরকমের এই যে হাইড্রোজেন এবং অক্সিজেন যে যুক্ত, এই যে পানি উৎপন্ন করে, ঠিক আছে? এই ক্ষেত্রে হাইড্রোজেন কিন্তু অধাতু এবং অক্সিজেনও অধাতু। তার মানে এই দুইটা অধাতু মিললে যে বন্ধন গঠন করবে তাকে কি বলে, সমযোজী বন্ধন। এই সমযোজী বন্ধনের ক্ষেত্রে কি করে, ইলেকট্রন দোনোজনে শেয়ার করে। ইলেকট্রন কি করে, দোনোজনে শেয়ার করে। দোনোজনে শেয়ার করে। এখন একজনের ইলেকট্রন দেখো, অধাতু কি করে, ইলেকট্রন গ্রহণ করে। এখানে হাইড্রোজেনও অধাতু, ইলেকট্রন গ্রহণ করবে, এবং অক্সিজেন কি অধাতু, অক্সিজেনও কি করবে, ইলেকট্রন গ্রহণ করবে। এখন কি করবে, যে এরও গ্রহণ করতে হবে, এরও গ্রহণ করতে হবে। যখন এখন কি করে, ভাগাভাগি করতে চায়, ভাগাভাগি করতে যাই যখন দেখ পাই অক্সিজেন কি করে, অক্সিজেনের কলম কি ধাতব ধর্ম হাইড্রোজেনের থেকে বেশি। এই কারণে কি করবে, মনে করো এখান থেকে হাইড্রোজেন একটা ইলেকট্রন এইখানে দেশে, মনে করো মাঝখানে দেশে, এবং অক্সিজেন কি করছে, একটা ইলেকট্রন এইখানে দেশে। দুইজনে একটা ইলেকট্রন দুইজনের দেশে যে ভাগাভাগি করতে চাইতেছে। কিন্তু অক্সিজেনের কিন্তু অধাতব ধর্ম বেশি, কেন বাম থেকে ডানে গেলে কি অধাতব ধর্ম বাড়ে। অক্সিজেনের অধাতব ধর্ম বেশি থাকার কারণে কি করে, অধাতু কি করে, ইলেকট্রন গ্রহণ করে। এর ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা কি বেশি থাকে। এই কারণে কি করে, এই দুইটা ইলেকট্রনই যেহেতু এর ক্ষমতা বেশি, এই কারণে কি করে, এর দিকে টানিয়ে লই যায়। মানে কি, জোর যার মূল্যক তার, ওই রকমের হয়েছে যে এখানে এর ক্ষমতা আমার বেশি। এই কারণে কি হয়েছে, যে দুইটা ইলেকট্রন কি করছে, সে নিজের দিকে টানিয়ে লেগেছে। এখন কি করছে, হাইড্রোজেন তো অসহায়, কিন্তু কিছু বলতে পারতেছে না, এর ক্ষমতা কি কম। সে কি বলছে, যে এটা তো অন্যায়, এটা কি হয়েছে, অন্যায় হয়েছে। কিন্তু অক্সিজেন কি বলছে, যে আমার ক্ষমতা কি বেশি, ইলেকট্রন খাওয়ার প্রবণতা। এই কারণে কি করছে, আমার জোর বেশি, এই কারণে আমি কি করছি, ইলেকট্রন দুইটা আমার নিজের দিকে নিয়েছি। অর্থাৎ যখন এই ইলেকট্রন শেয়ার করার সময়, যখন এই ইলেকট্রন দুইটারে যে নিজের দিকে আকর্ষণ করে নিয়ে যায়, এইটারকে বলে তড়িৎ ঋণাত্মকতা। আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে? তাই সোজা কথা, তোমাদের প্রশ্নে যদি আসে তাহলে তুমি সর্বপ্রথমেই পারমাণবিক আকার বা ব্যাসার্ধ বলবা। এখানে তোমাদের বইতেও আছে, তোমরা চাইলে বইটা পড়িয়ে নিও।
বইতে আছে দেখো যে পারমাণবিক আকার বা ব্যাসার্ধ কমলে তড়িৎ ঋণাত্মকতার মান বাড়ে। যেহেতু এখানে বাম থেকে ডানে গেলে আকার বা ব্যাসার্ধ কমে তড়িৎ ঋণাত্মকতার মান কী হইবে, এই কারণে বাড়বে। এবং উপর থেকে নিচে গেলে কী হইবে, আকার বা ব্যাসার্ধ বাড়ে, এই কারণে কী হয়, তড়িৎ ঋণাত্মকতার মান কী হয়, কমে। আশা করি তোমরা বুঝতে পারছো।